আমাদের গাড়ি বেরিয়ে পড়ল আজমিরের উদ্দেশ্যে। রাজস্থানের রুক্ষ প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে এগিয়ে চললাম। মাত্র 11 কিমি চলার পরেই গাড়ি দাঁড়িয়ে গেল ফয়সাগর লেকের কাছে। ফয়সাগর লেক একটি কৃত্রিম লেক, যেটা রয়েছে রাজস্থানের আজমিরে। আজ সকাল শুরু হচ্ছে ফয়সাগর লেক দিয়ে। আমরা পুষ্কর থেকে বেরিয়ে এসে প্রথমেই চলে এলাম ফয়সাগর লেকে, তারপর যাব আজমির। কারণ আজমির থেকে এই পয়েন্টটাকে সাইট সিনের মধ্যে রাখতে একটু প্রবলেম হচ্ছিল, তাই ফেরার পথে দেখে নিচ্ছি এই ফয়সাগর লেককে। এই লেকের চারিদিকে সুন্দরভাবে একটি পার্ক বানানো হয়েছে। এখানে একটা বড় বিস্তীর্ণ জায়গাকে ঘাস দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, এই লেকের পাশেই রয়েছে। আর এখানে বসার জায়গা রয়েছে। এই লেকের পাশে বসে সময় কাটানো সত্যি অসম্ভব সুন্দর অনুভূতি হতে যাচ্ছে। তবে আমাদের হাতে বেশি সময় তো নেই, তার মধ্যেই যতটুকু যেভাবে এই লেককে ঘুরে দেখব সেটাই আপনাদেরকে দেখাবো। এটির নামকরণ করা হয়েছে একজন ইংরেজ ইঞ্জিনিয়ারের নামে, যিনি 1892 সালে একটি দুর্ভিক্ষ ত্রাণ প্রকল্পের অধীনে এটিকে তৈরি করেছিলেন। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি একবার দেখাই আপনাদের। একেবারে রোদ ঝলমলে দিনে অসম্ভব সুন্দর একটা সবুজ গালিচার ওপরে দাঁড়িয়ে রয়েছি। আমাদের পুরো টিম এখন ফয়সাগর লেককে এনজয় করছে, আর তার মধ্যে আমাদের ফটোগ্রাফার রুসাঙ্ক। দুর্ভিক্ষের কঠোরতম পরিস্থিতি মোকাবিলা করার জন্য এটিকে তৈরি করা হয়েছিল। এই লেকের একপাশে রয়েছে আরাবল্লী পর্বতমালা। এই লেকটি শহরের পর্যটন স্পটগুলোর মধ্যে অন্যতম আকর্ষণ। এই বিশাল হ্রদটি 14 লক্ষ বর্গফুট জুড়ে বিস্তৃত রয়েছে। এই লেক প্রায় 15 মিলিয়ন ঘনফুট জল ধারণ করতে পারে। ফয়সাগর লেক। শীতকালে এই লেকটি স্থানীয় বাসিন্দাদের জন্য এক বিখ্যাত পিকনিক স্পট। স্থানীয় মানুষেরা এসে এখানে সময় কাটাচ্ছে। সত্যিই এটা সময় কাটানোর মতোই জায়গা, এতটাই সুন্দর আর এতটাই বড় লেক। আর এই দিকের পুরো একটা সাইড এইভাবে বাঁধানো রয়েছে, আর দেখার জন্য স্পট রয়েছে এক একটা। আর তার সাথে রয়েছে এই ধরনের সুন্দর আলোর স্ট্যান্ডগুলো, যেগুলো সত্যি এই জায়গাটাকে আরও সুন্দর করে তুলছে। অসম্ভব সুন্দর জায়গা। এই লেকটা এতটাই বড় যে পায়ে হেঁটে ঘুরতে তো বেশ কয়েক ঘন্টা লেগে যাবে। এই লেকের একটা সাইডই 1 কিলোমিটারের বেশি লম্বা, তাই পুরোটা হয়তো দেখাতে পারবো না, তবে কিছুটা আন্দাজ করাতে পারছি যে এই লেকটা কতটা সুন্দর। আর এই লেকের চারিধারে যে সমস্ত গাছপালা আছে সেখানে মানে এত ধরনের পাখি দেখা যাচ্ছে, এখানে ময়ূর পর্যন্ত দেখা যাচ্ছে। জানি না মোবাইল ক্যামেরায় কতটা সেটা আসছে। ফয়সাগর লেকে অসম্ভব সুন্দর একটা মুহূর্ত কাটালাম, আর এরপর চলে যাব আজমিরের দিকে। সঙ্গে থাকুন। আমার সমস্ত দর্শককে একটা কথা বলতে চাই, আপনারা রাজস্থান হয়তো দেখেছেন, কিন্তু আমি কথা দিচ্ছি রাজস্থানকে এতটা ডিপলি দেখাবো যেটা আপনাদেরকে মুগ্ধ করবে, আপনাদেরকে আরও অনেক কিছু জানতে সাহায্য করবে। তাই চ্যানেলটা সাথে থাকবেন। সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি। ফয়সাগর লেক দেখা তো হয়ে গেল, এরপর তো আজমির দেখতে হবে, তাই না? এই বট গাছটাকে দেখুন কতটা পুরনো, যার ঝুড়িগুলো নেমে নেমে আরও গুঁড়ি তৈরি হয়ে গেছে। ফয়সাগর লেক থেকে বেরিয়ে আমাদের গাড়ি আবার চলতে শুরু করলো। এখান থেকে আজমির মাত্র 9 কিমি দূরে।
তাই বেশি সময় লাগবে না আজমির হোটেল পৌঁছাতে। আমরা এসে পৌঁছে গেলাম আজমিরে। প্রথমেই আমরা হোটেলে যাব, এখন সেদিকেই চলেছি, হোটেল মুন স্কাই। এই রাস্তাটাই চলেছে হোটেলের দিকে। আমি অবশ্যই আপনাদেরকে হোটেলে রিভিউ করে দেখাবো। আপাতত হোটেলে ইন করব, তারপর আমাদের ট্যুর শুরু হবে। সঙ্গে থাকবেন, এই ব্লগটা এখানেই কিন্তু শেষ নয়। হোটেলে ঢুকেই ব্যাগ রেখেই আবার বেরিয়ে পড়লাম অন্য সাইট সিন দেখার জন্য। আজমির হোটেলকেও দেখাবো পরের ভিডিওতে। প্রথমেই পৌঁছে গেলাম 7 ওয়ান্ডার্সের কাছে। এটা আজমিরের নতুন একটি স্পট। কলকাতার ইকো পার্কের মতো এখানেও বানানো হয়েছে এই পার্ক। প্রথমেই দেখা হয়ে গেল ফ্রান্সের আইফেল টাওয়ারের সাথে। ফ্রান্সের আইফেল টাওয়ার আমরা দেখতে পাচ্ছি আজমিরে। তার পাশেই রয়েছে ইউএসের স্ট্যাচু অফ লিবার্টি, যে স্ট্যাচু অফ লিবার্টিকে ফ্রান্সই প্রদান করেছিল আমেরিকাকে। তার পাশেই রয়েছে মিশরের পিরামিড। আয়তনে ছোট হলেও আমরা আমাদের মতো করে মানিয়ে নিচ্ছি। সামনেই দেখা যাচ্ছে তাজমহল, আর আমার ডান দিকে পিরামিডকে ছেড়ে এলাম আমি। দেখতে দেখতে এসে পৌঁছে গেলাম আগ্রার তাজমহলের কাছে, যেটা এখন আমি দেখছি আজমিরে। আমার সামনে এই মুহূর্তে রয়েছে পিসার হেলানো টাওয়ার। এই 7 ওয়ান্ডার্সের মধ্যে এটা একটা পড়ে। সেটাকে এখানে বানানো হয়েছে, আজমির তাদের মতো করে বানিয়েছে। আর এখানে বানানো হয়েছে রোমের কলোসিয়াম, যেটা 7 ওয়ান্ডার্সের একটা। একদিকে পিসার হেলানো টাওয়ার, আর একদিকে রোমের কলোসিয়াম, ওদিকে আমেরিকার সেই বিখ্যাত স্ট্যাচু অফ লিবার্টি, সামনে তাজমহল তো আছেই, আর তার পাশেই রয়েছে মিশরের পিরামিড। সব মিলিয়ে একাকার। প্রচুর মানুষ এখানে এসেছে কিছুটা সময় কাটিয়ে নেওয়ার জন্য। এটা পার্কের মতোই, আমরা কলকাতার ইকো পার্ক যেমন দেখেছি তার কাছাকাছিও নয়, তবে আজমিরের যদি সঙ্গে তুলনা করা হয় তাহলে ঠিকই আছে। আজমিরের মতো করে বানিয়েছে, কলকাতার মতো করে বানিয়েছে, তাই এই দুটো তুলনায় আমি যাচ্ছি না। এখানে এসে অবশ্যই কিছুটা সময় কাটাতে পারেন, বাচ্চাদের খুবই ভালো লাগবে। তাদের জন্য আরও অনেক অ্যাক্টিভিটি রয়েছে, তবে আমাদের হাতে সময় খুব কম, তাই এত অ্যাক্টিভিটি আমরা করছি না। আমরা বেরিয়ে যাচ্ছি, আমরা যাচ্ছি দৌলতবাগের দিকে। এসে পৌঁছে গেলাম দৌলতবাগে। 10 টাকার টিকিট কেটে ভিতরে ঢুকে পড়েছি। ঘুরে দেখব দৌলতবাগ, তারপর যাবো আন্না সাগর। এখানে সুভাষচন্দ্র বোসের স্ট্যাচু রয়েছে। দৌলতবাগ গার্ডেন আজমির শহরের একটি বিখ্যাত পর্যটন আকর্ষণ। এটি কিন্তু বেশ প্রাচীন। দৌলতবাগ সত্যি অনেক বড় জায়গা, ঘুরে দেখতে অনেকটা সময় লাগবে। এখানে একটা মন্দিরও রয়েছে। পরন্ত বিকেলে এই দৌলতবাগ সত্যিই খুব সুন্দর হয়ে উঠছে। এটিকে রক্ষণাবেক্ষণ করা হয়েছিল ভালোভাবে, যার জন্য মুঘল সম্রাট শাহজাহানের দ্বারা নির্মিত এই বাগান আজও রয়ে গেছে। এই বাগানের সবুজ পরিবেশ বেশ কিছুটা সময়কে দারুণভাবে কাটিয়ে দেবে আপনাদের। এটি স্থানীয় এবং পর্যটকদের জন্য সমানভাবে জনপ্রিয়। এই পার্কটা সত্যি অনেকটাই বড়, তাই বেশ কিছুটা সময় লাগবে ঘুরে দেখতে। আর এখানে একটা বেলা সত্যিই খুব সুন্দরভাবে কেটে যেতে পারে। এখানে খুব সুন্দর একটা স্ট্যাচু রয়েছে।
একজন সিঁড়ি ধরে রেখেছে আর একজন সিঁড়ি বেয়ে উপরে উঠছে। এর যদি মানে করা হয় সত্যিই অসাধারণ। দেখুন কতটা তাৎপর্যপূর্ণ। একজনের সাহায্য ছাড়া আর একজন সত্যি যে উঠতে পারে না, এটা এখানেই দেখানোর চেষ্টা করা হচ্ছে। প্রত্যেককে সাহায্য করলে যে জীবনে এগিয়ে যাওয়া যায়, এই স্ট্যাচু অনেক বড় নিদর্শন। পৌঁছে গেলাম আন্নাসাগর লেকে। এবার আমরা বোটিং করব। দেখি এখানে বোটিংয়ের কত খরচ আছে। এই আন্নাসাগর লেক কিন্তু আজকের নয়, বহু দিনের পুরাতন, তবে আর্টিফিশিয়াল লেক। এই লেক খনন করা হয়েছে। এখানে টিকিট কাটা যাচ্ছে লেকের জন্য, বোটিং হবে এখান থেকে। আন্নাসাগর লেকে ঘোরার জন্য আমরা টিকিট কেটে নিলাম, 120 টাকা করে টিকিট পার হেড এখানে লাগছে। এখানে আর এক ধরনের টিকিট আছে যেটা 120 টাকাই আছে, কিন্তু সেটা আইল্যান্ডে নিয়ে যাবে। আমরা চারিদিক ঘোরার জন্য নিয়েছি এই টিকিটটা। वो पूरा राउंड करना है ये वाला? उस बोट पे ये आइलैंड ले जाएगा। ठीक है, এই বোটটা আইল্যান্ডে নিয়ে যাবে আর আমরা পুরো রাউন্ড নেব। তার জন্য আমাদের ওই বোটটা, আমরা চলেছি আমাদের বোটের দিকে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আন্নাসাগর লেকে। আমাদের বোটিংয়ের ব্যবস্থা হচ্ছে। আমাদের সকলে উঠে পড়েছে বোটে। আমাদের এখনো লাইফ জ্যাকেট আসেনি। আমরা বোটিং করছি আন্নাসাগর লেকে। কিছু মানুষের জন্য লাইফ জ্যাকেটের ব্যবস্থা হয়েছে, আমাদের জন্য কিন্তু হয়নি। আমাদের লাইফের কোনো দাম নেই, তাই আমরা এইভাবেই চলেছি। আন্নাসাগর হলো একটি কৃত্রিম হ্রদ যেটা ভারতের রাজস্থানের আজমিরে অবস্থিত। এটি 1135 থেকে 1150 খ্রিস্টাব্দে পৃথ্বীরাজ চৌহানের পিতামহ অর্ণ রাজা ওরফে আনা দ্বারা নির্মাণ করা হয়েছিল। তার নামানুসারেই এই হ্রদের নামকরণ হয়েছে আন্নাসাগর লেক। স্থানীয় জনগণের সহায়তায় নির্মিত হয়েছিল এই হ্রদ। হ্রদটি 13 কিমি জুড়ে বিস্তৃত। মুঘল সম্রাট জাহাঙ্গীর লেকের পাশে দৌলতবাগ নির্মাণ করেন। শাহজাহান বাগানের মধ্যে 5টি মণ্ডপ অর্থাৎ বরদারি নির্মাণ করেছিলেন। হ্রদের কেন্দ্রে একটি দ্বীপ রয়েছে, যেটা আমরা নৌকা করে যাওয়ার পথেই দেখতে পাচ্ছি। নৌকা করে সেখানে যাওয়া যায়। আমরা সেই জায়গায় যাইনি, আমরা নৌকা করে চারিদিকটা ঘুরছি এই লেকের চারিপাশ। হ্রদটি আজমিরের সবচেয়ে বড় হ্রদ। এই হ্রদের গভীরতা প্রায় 5.5 মিটার। আন্নাসাগর লেকের বোটিং আমাদের শেষ হতে যাচ্ছে। এরপর ঘুরে বেড়াবো লেকের চারিপাশে।
এবার শুরু করলাম হাঁটতে আন্নাসাগর লেকের পাশ দিয়ে। পুরো রাস্তাটা আন্নাসাগর লেককে কভার করেছে। এই পায়ে হাঁটা রাস্তাটা দিয়ে হেঁটে যাওয়া যায় প্রায় অর্ধেকটা রাস্তা। সত্যি খুব সুন্দর লাগছে জায়গাটা। আর সূর্য অস্ত যাচ্ছে। আন্নাসাগর লেক থেকে সূর্যাস্ত দেখবো এখন, তার জন্যই এই রাস্তায় হেঁটে চলেছি। ছোট ছোট হরিণ করা আছে এখানে, সিমেন্ট দিয়ে বানানো রয়েছে এই হরিণগুলো। কত কত মানুষ এখানে ঘুরে বেড়াচ্ছে, তাদের মতো করে সময় কাটাচ্ছে। এখানে কত কত পাখি দেখুন। শীতের মরশুমে আন্নাসাগর লেকে প্রচুর পরিমাণে সিগাল দেখা যাচ্ছে। পর্যটকরা তাদের খাবার দিচ্ছে বলে একেবারে সামনে চলে এসেছে এই পাখিগুলো। আজকের মতো সূর্য অস্ত যাচ্ছে আন্নাসাগর লেকে। আমার ব্লগও শেষ হচ্ছে আজকের মতো। আসছি পরের পর্বে, সঙ্গে থাকুন।